বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ষষ্ঠ ক্লাসে অংশ নেব। চলো তাহলে শুরু করি। বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে 6 নম্বর ক্লাস। এই বিষয়ের এটি 6 নম্বর ক্লাস হলেও আমরা যদি দুটি অংশে বিভক্ত করি, বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি, বাঙালির ইতিহাস ও সংস্কৃতির আজকে এটি দ্বিতীয় ক্লাস। বিষয় বাঙালির প্রাগৈতিহাসিক পটভূমি। বাঙালির প্রাগৈতিহাসিক পটভূমি জানতে গেলে আগে জানা দরকার প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে। ইতিহাসের সূচনা থেকে যখন মানুষ লিখতে শিখেছে, কিন্তু লিখতে শেখার আগেও পৃথিবীর বুকে মানুষের অস্তিত্ব ছিল, সেই সময়টিকে বলা হয়ে থাকে প্রাগৈতিহাসিক যুগ। অর্থাৎ পৃথিবীর বুকে মানুষের উদ্ভব থেকে শুরু করে লেখা আবিষ্কারের আগ পর্যন্ত যে সময়কাল, সেটি প্রাগৈতিহাসিক যুগ। পৃথিবীর বয়স ধরা হয়ে থাকে 4.5 বিলিয়নের মতো। তবে পৃথিবীর বুকে হোমো সাপিয়েন্সদের বিবর্তন শুরু হয়েছে 2500 বছর আগে। আর যদি আধুনিক মানুষের উদ্ভব সম্পর্কে ধারণা করা হয়, তবুও সেটিও ঘটেছে 2 লক্ষ থেকে 3 লক্ষ বছর আগে। যীশুখ্রিস্ট ও রোমান সাম্রাজ্যের সময়কালের 100 গুণ কিংবা সর্বপ্রাচীন লিখিত ইতিহাসের চেয়েও 40 গুণ অধিক। প্রত্নতত্ত্ববিদরা মিশর থেকে আবিষ্কার করেছেন এমন কিছু লিখিত দলিল যেগুলো খ্রিস্টপূর্ব 3200 অব্দের সময়কার। এর চেয়ে প্রাচীন লিখিত দলিল আর কোথাও পাওয়া যায়নি। তাই আমরা ধরে নিতে পারি ইতিহাসের সূচনা হয়েছে খ্রিস্টপূর্ব 3200 অব্দেই। এর আগ পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর বুকে মানুষের আগমন থেকে খ্রিস্টপূর্ব 3200 অব্দ পর্যন্ত পুরো সময়টাই প্রাগৈতিহাসিক যুগ। এভাবেও বলা যায় পৃথিবীতে মানব সভ্যতার আগমনের পরের মোট 41 ভাগের 40 ভাগ সময়কাল প্রাগৈতিহাসিক। এভাবেও বলা যায় পৃথিবীতে মানব সভ্যতার আগমনের পরের মোট 41 ভাগের 40 ভাগ সময়কাল প্রাগৈতিহাসিক সময়, আর বাকি 1 ভাগ ইতিহাস। এ তো গেল পৃথিবীর কথা। মূলত আজকে আমাদের জানবার বিষয় হলো আমাদের এই অঞ্চলের ইতিহাসের কথা, অর্থাৎ দক্ষিণ এশিয়ার ইতিহাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দক্ষিণ এশিয়ায় প্রাগৈতিহাসিক যুগে মানব বসতি গড়ে উঠেছিল অন্তত 30,000 বছর আগে, পাথর যুগের সময়ে। এ সময়ের পাথুরে হাতিয়ার পাওয়া গেছে দক্ষিণ এশিয়ার নানা দেশে, কিন্তু এই প্রাচীন ঐতিহ্যের গৌরব থেকে বাংলাদেশকে বাদ রাখা হয়েছিল। বলা হতো এ দেশ গড়ে উঠেছে নতুন পলিমাটিতে। এই সূত্রে সমুদ্র থেকে বড়জোর 2000 বছর আগে জেগে উঠেছিল বদ্বীপ বাংলাদেশ। তাই প্রাগৈতিহাসিক যুগের মানুষের বসতি করার সুযোগ ছিল না এখানে। কিন্তু সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক ও ভূতাত্ত্বিক গবেষণায় পাল্টে গেছে এ সিদ্ধান্ত। এখানে পাশে লক্ষ্য করে দেখো, কিছু জায়গায়, কিছু স্থানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে প্রাচীনত্বের চিহ্ন রাখা হয়েছে। আমরা পরের পৃষ্ঠায় কোন অঞ্চলে কি পাওয়া গেছে সেটি জানবো। যেমন লালমাই পাহাড়,
এখানে ওয়ারী বটেশ্বরের কথা বলা আছে, চাকলাপুঞ্জি, চুনারুঘাট অর্থাৎ সিলেটে, তারপরে ফেনীর ছাগলনাইয়া, চট্টগ্রামের সীতাকুণ্ড, এই অঞ্চলগুলোকে নির্দেশ করা হয়েছে। সেটি কি কারণে আমরা সেটি এখন জানব। ভূতাত্ত্বিকরা জানিয়েছেন পুরো বাংলা না হলেও বাংলার কোনো কোনো অংশে ভূমি গড়ে উঠেছে লক্ষ লক্ষ বছর আগে, ভূতত্ত্বের ভাষায় প্লাইস্টোসিন যুগে। যেমন মধুপুরের গড় অঞ্চল, কুমিল্লার লালমাই অঞ্চল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চল। তাহলে এসব অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগে মানুষের বিচরণ অসম্ভব নয়। এই যুক্তির সূত্র ধরে প্রত্নতাত্ত্বিকরা নতুন কৌতূহলে মাঠে নেমেছেন। বহুকাল আগেই বিচ্ছিন্নভাবে পাথুরে অস্ত্র পাওয়া গেছে কোনো কোনো অঞ্চলে। বাংলাদেশের ভূখণ্ডে প্রথম প্রাগৈতিহাসিক মানুষের হাতিয়ার পাওয়া যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে। একটু আগে যে আমি মানচিত্রটি দেখাচ্ছিলাম, সেখানে এই যে সীতাকুণ্ডকে কেন চিহ্নিত করা হয়েছে তার কারণ ব্যাখ্যা করা হয়েছে। প্রাগৈতিহাসিক মানুষের হাতিয়ার পাওয়া গিয়েছিল ওখানে। ফসিল কাঠের তৈরি নব্যপ্রস্তর যুগের একটি বাটালি পাওয়া গেছে এখানে। এভাবে ক্রমে পুরোপলীয় ও নবপলীয় যুগের হাতিয়ার পাওয়া যায় ফেনীর ছাগলনাইয়া অঞ্চলে, কুমিল্লার লালমাইয়ে, নরসিংদী জেলার ওয়ারী বটেশ্বরে, সাম্প্রতিককালে হবিগঞ্জের চুনারুঘাটে। চুনারুঘাটের চাকলাপুঞ্জি এলাকায় ফসিল কাঠের তৈরি উল্লেখযোগ্য সংখ্যক পাথুরে অস্ত্র পাওয়া যাওয়ায় এ অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগের মানব বসতি থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। হাতিয়ার পাওয়ার বিবেচনায় এর পরের ওই প্রাগৈতিহাসিক যুগের প্রত্ন অঞ্চল লালমাই, ময়নামতি এসব আবিষ্কার এখন বাংলাদেশের প্রাচীন ইতিহাসকে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে যুক্ত করেছে। প্রিয় শিক্ষার্থী, এখানে বিভিন্ন যুগের কথা বলা হয়েছে, পুরোপলীয়, নবপলীয়। এই নামগুলো তোমাদের এখনো অচেনাও থাকতে পারে। আমরা বাঙালির প্রাগৈতিহাসিক আরো বিভিন্ন বিষয়ে যখন কথা বলবো, যেমন সাংস্কৃতিক বিষয়ে হয়তো বলবো, কোনো না কোনো অধ্যায়ে এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া আছে। যেহেতু একটি নির্ধারিত অঞ্চলেরই ইতিহাস আমরা বলছি, সেই ক্ষেত্রে ইতিহাস রচনার জন্যে আমাদের নানা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়। তোমরা এর আগের বক্তৃতায়, এর আগের ক্লাসে নিশ্চয়ই লক্ষ্য করেছো ইতিহাস কি, সংস্কৃতি কি। সেই ইতিহাস এবং সংস্কৃতির ইতিহাস নির্মাণ করতে গিয়ে নানা ধরনের তথ্য উপাত্তের যে ব্যবহার এবং রীতি পদ্ধতি, সেগুলো কতটা বৈজ্ঞানিকভাবে সুচারুরূপে সম্পন্ন করা হয়েছে। এইসব রীতি পদ্ধতি অনুসরণ করেই, উপাদান অনুসরণ করেই আমাদের এই তথ্যগুলো আমরা পড়ছি, যে লালমাইয়ে পাওয়া গেছে কিংবা চুনারুঘাটের চাকলাপুঞ্জিতে ফসিল কাঠের তৈরি উল্লেখযোগ্য এই প্রাগৈতিহাসিক যুগের উপাদান পাওয়া গেছে। সুতরাং আমাদের প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসও যে সত্যিকার ভাবে আমাদের জাতিসত্তা, আমাদের এই দেশ, আমাদের এই ভূমিকে তার প্রাচীনত্বের প্রসঙ্গে, প্রাচীনত্বের প্রশ্নে সঠিক জায়গায় নিয়ে যায়, তার প্রমাণ এই তথ্যগুলো। আমাদের প্রাগৈতিহাসিক যুগেরও নানা বিভাগ রয়েছে সময়কাল অনুযায়ী। এগুলো খুব স্বতঃসিদ্ধভাবে সময়কালের আধুনিক যুগে যে নির্ণয়ের মাপকাঠি, সেগুলো হয়তো সবসময় একই রকম থাকেনি। তারপরেও আজকের যুগের মানুষ সেগুলোকে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে অভিহিত করেছেন। যেমন আমাদের রাষ্ট্রীয় ইতিহাসের সময় তোমরা দেখেছো প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, অথবা কখনো কোনো শাসকের নাম অনুসারে
শাসন ক্ষমতার উজ্জ্বলের উপর ভিত্তি করে বিভিন্ন যুগের নামকরণ হয়েছে। এখানে স্বভাবতই বিভিন্ন যুগে পাওয়া নিদর্শনের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে, সেটি ভিন্ন সময়ের, ভিন্ন বিষয়ের, ভিন্ন প্রেক্ষিতে। যেমন একটি যুগের কথা এখন আমরা জানব, যেহেতু আলোচনার শুরুতেই এটি আলোচনা করছি, সুতরাং প্রাগৈতিহাসিক যুগের মানুষের আবিষ্কৃত বা মানুষের জন্যে তথ্য প্রমাণের ভিত্তিতে যে যুগের কথা বিজ্ঞানীরা বলেছেন, সেরকম একটি যুগের কথাই হচ্ছে প্রত্নপ্রস্তর যুগ। প্লাইস্টোসিন যুগের কোনো মানব কঙ্কাল পাওয়া না গেলেও খুব প্রাচীন কাল থেকেই যে বাংলাদেশে মানুষ বাস করেছে তার প্রমাণ পাওয়া যায় এখানকার মানুষের সেকালে ব্যবহৃত আয়তগুলো থেকে। এই আয়তগুলোর অন্যতম হলো পাথরের হাতিয়ার। এসব হাতিয়ার দ্বারা সে যুগের মানুষ পশুর শিকার করে মাংস খেত। একটি নতুন শব্দ আয়ত, আর তারপরে পরে আবার খেয়াল করে দেখো, আয়ত হাতিয়ারেরই আরেকটি নাম, হাতিয়ারগুলোকেই আয়ত বলা হচ্ছে। এই যে নতুন শব্দ, নতুন প্রপঞ্চ, নতুন বিষয়, সেগুলো কোথাও না কোথাও আছে। আমি হয়তো আমার এই বক্তৃতার সময় সবগুলো শব্দ ধরে ধরে ব্যাখ্যা করব না, কিন্তু আবার অচেনা বিষয়গুলো কোনো না কোনো অধ্যায়ে বলছি, সেটা কিন্তু খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আবারও ফিরছি প্রত্নপ্রস্তর যুগে। একটা মজার ব্যাপার হলো, বাংলায় পাওয়া হাতিয়ারগুলোর আকার ও ইউরোপে পাওয়া হাতিয়ারগুলোর আকার ও নির্মাণ রীতি একই রকমের। এই তথ্যের মধ্যে কি বোঝা গেল? ইউরোপ যদি দাবি করে যে আমরা প্রাচীন, বাংলা অঞ্চল প্রাচীন নয় আমাদের চাইতে, তাহলে কি আমরা আর বিশ্বাস করব? তাদের ওখানে যা পাওয়া গেছে এখানেও একই জিনিস পাওয়া গেছে, তাহলে কি দাঁড়ালো? যে ইউরোপে যে সভ্যতার শুরু একটা নির্দিষ্ট সময়ে, ওই একই সময় আমাদের এখানেও ওই সভ্যতা শুরু হয়েছিল। এভাবেই আমরা আমাদের প্রাচীনত্বকে তুলে ধরবো, বা এভাবে আমরা আমাদের প্রাচীনত্বকে প্রমাণ করব। এ ধরনের হাতিয়ার বাংলায় অনেক পাওয়া গেছে। এসব আয়তকে প্রত্নপ্রস্তর যুগের আয়ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রত্নপ্রস্তর যুগের পরিসমাপ্তি ঘটে আনুমানিক 10,000 বছর আগে। তারপরে হচ্ছে নব্যপ্রস্তর যুগ। প্রত্নপ্রস্তর যুগের পরে সূচনা হয় নব্যপ্রস্তর বা নবপলীয় যুগের। এই যুগে মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন ঘটে। যাযাবর জীবনের পরিবর্তে মানুষ বিশেষ বিশেষ অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে। এ যুগে কৃষি ও বয়নের উদ্ভব হয়, আর মানুষ পশুপালন আরম্ভ করে। এ সময়ে ধর্মীয় আচার বিশ্বাস সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তবে প্রত্নপ্রস্তর যুগে মানুষের মতো এ যুগের মানুষ মৃত ব্যক্তির সমাধির উপর একটি লম্বা পাথর খাড়া করে পুঁতে দিত। তারা ঐন্দ্রজালিক প্রক্রিয়ায় আশ্রয় গ্রহণ করত। এরকম দৃঢ়ভাবে পুঁতে দেওয়া পাথর পাওয়া গেছে মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি জেলায়। এসব পাথরকে বলা হয় বীর কাঁট। নীলগিরি পাহাড়ের অধিবাসী কুরুম্বা উপজাতির লোকরা এরূপ প্রস্তর ফলকে বীরপল্লু নামে অভিহিত করে এবং এগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যে সময়ের কথা বললাম, যে উপাদানের কথা বললাম, সেটি কোথায় পাওয়া গেছে এবং কোন জাতির মধ্যে এখনো তার অস্তিত্ব আছে, আমরা এই তথ্যগুলো থেকে সেটি পাই। এবং সেই সাথে আমি আমার তথ্য ভান্ডারকে বস্তুনিষ্ঠ করবার জন্য খেয়াল করে দেখো, পাশাপাশি কোন বই থেকে এই তথ্যটি নিয়েছি আমি পাশাপাশি উল্লেখ করেছি। এটি নিয়েছি আমি অতুল সুরের বই থেকে। তোমরাও পড়বার সময় কোনো তথ্য উপস্থাপন করলে সেটির সূত্র অবশ্যই উল্লেখ করবে। সূত্র উল্লেখ করবার রীতি রয়েছে এই বক্তৃতার শেষে যথারীতি অন্য অধ্যায়ের মতো বইপত্রের নাম রয়েছে, লেখার পদ্ধতিও দেওয়া আছে, তোমরা সেভাবেই
কোনো উত্তর করবার ক্ষেত্রে, কোনো যুক্তি দেখাবার ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করবে। আবারও ফিরছে আলোচনায়। কুরুম্বা ও ইকোলা উপজাতীয় লোকেরা এগুলোকে বীর পুরুষের স্মৃতিফলক বলে থাকে। প্রধানত নবপলীয় যুগের অনেক কিছুই আমরা আমাদের প্রাত্যহিক জীবনের নানা ক্রিয়াকলাপের মধ্যে ধরে রেখেছি। ধামা, চুবড়ি, কুলা, ঝাঁপি, শিলনোড়া, জাঁতা প্রভৃতি সেকালে মানুষ যেমন ব্যবহার করেছে তেমন ব্যবহার করে এ যুগের মানুষও। ঠিক গেল নব্য প্রস্তর যুগের কথা। আমরা এবার আসবো তাম্র যুগে। তামা ছিল তামাশ্য যুগের সভ্যতার প্রধান অবলম্বন। মিশর, সুমের, সিন্ধু উপত্যকা সর্বত্রই তামার ব্যবহার দেখা যায়। এ সভ্যতার উদ্ভব এমন এক স্থানে হয়েছিল যেখানে পর্যাপ্ত তামা পাওয়া যেত। বাংলাই ছিল সে যুগের তামার প্রধান কেন্দ্র। তামার সবচেয়ে বড় খনি ছিল এদেশে। উত্তর ভারতে প্রস্তর যুগের শেষ দিকে মানুষ তামার ব্যবহার শিখেছিল, তবে পাথরের ব্যবহারও গুরুত্ব তখনও অব্যাহত ছিল। তাই এই যুগকে তাম্র প্রস্তর যুগও বলা হয়ে থাকে। সিন্ধু সভ্যতা এই যুগের সভ্যতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখবে যে পৃথিবীর সভ্যতা সম্পর্কে যখন জানবে, আদিম পৃথিবীর 10টি সভ্যতার ভেতরে সিন্ধু সভ্যতা একটি। সেই সিন্ধু সভ্যতার একটি আমরা চিত্র এখানে দেখতে পাচ্ছি। এই সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার কথা আমরা জানবো নানা সময়ে। তো সেই সিন্ধু সভ্যতাটির শুরু ছিল এই সময়। তামার পর ধীরে ধীরে লোহার প্রচলন শুরু হয়। অন্যদিকে দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পরে লৌহ যুগ শুরু হয়। ভারতে কোথাও ব্রোঞ্জ যুগের কোনো উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় না। বাংলার বণিকরাই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওই তামা নিয়ে যেত সভ্যতার বিভিন্ন কেন্দ্রসমূহে বিপণনের জন্য। এজন্যই বাংলার সবচেয়ে বড় বন্দর নগরের নাম ছিল তাম্রলিপ্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের প্রাথমিক পরিচয় জেনেছিলাম, বাংলাদেশ বিষয়ক যে ক্লাস ছিল সেখানে এবং একাধিক জায়গায় আমরা সেই আলোচনা পাবো যে আমাদের এই ভারতবর্ষের এই বাংলাদেশের যে প্রাচীন যুগ, মধ্যযুগ বা প্রাগৈতিহাসিক যুগ, সেখানে লক্ষ্য করে দেখো আমরা কৃষিজীবী ছিলাম, সেই সাথে সাথে কিন্তু শিল্পের নানা শাখায়ও আমাদের সৃষ্টিকর্ম যেমন ছিল তেমন ছিল উৎপাদনও। যার কারণে ব্যবসা বাণিজ্য এই অঞ্চলে একদম প্রাগৈতিহাসিক কাল থেকেই শুরু। যেহেতু আমরা প্রাচীন যুগের আগেও প্রাগৈতিহাসিক যুগের কথা পড়ছি, খেয়াল করে দেখো প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমাদের পণ্য অন্যেরা নিয়ে যেত এবং ব্যবসা বাণিজ্যের শুরু বা প্রসার কিন্তু সেই সময় থেকেই আমরা লক্ষ্য করছি। প্রাগৈতিহাসিক যুগের আরেকটি গুরুত্বপূর্ণ যুগের নাম পাণ্ডু রাজার ডিবির প্রথম যুগ। পাণ্ডু রাজার ডিবিতে 4টি সভ্যতার অস্তিত্ব পাওয়া যায়। এই সভ্যতাগুলো নানা সময়ের। এই অঞ্চলে মানুষ বাস করতে শুরু করে খ্রিস্টপূর্ব 2000 অব্দে। এ যুগের মানুষ কাকর পেটা গৃহতল নির্মাণ করত। চক্রে লাল কালো ও ধূসর বর্ণের মৃৎপাত্র তৈরি করত। ধান চাষেরও প্রচলন ছিল। প্রথম যুগের পর পাণ্ডু রাজার ডিবিতে এক প্লাবন হয়েছিল, ফলে স্থানটি সাময়িকভাবে পরিত্যাগ করা হয়। দ্বিতীয় যুগের লোকেরা তামাশ্য যুগের সভ্যতার ধারক বাহক ছিল। তারা পরিকল্পনা মাফিক নগর ও রাস্তাঘাট তৈরি করত। গৃহ ও দুর্গও তারা নির্মাণ করতে শিখেছিল। তখন তামাকের ব্যবহার প্রচলিত ছিল। এ যুগের মানুষের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল কৃষি ও বাণিজ্য। ধান ছাড়াও নানা রকম শস্য তারা উৎপাদন করত। পশুপালন এবং কুম্ভকারের কাজও তারা শিখেছিল। তারা মৃত ব্যক্তিকে সমাধিস্থ করত পূর্ব পশ্চিম দিকে শয়ন করিয়ে।
তখন মাতৃকা দেবীর পূজা চালু ছিল। একটু খেয়াল করবার চেষ্টা করো, এখানে অল্প কটি বাক্য দেওয়া হয়েছে, কিন্তু প্রতিটি বাক্যের বিষয় কিন্তু আলাদা। হ্যাঁ, এখানে আমাদের যেমন করে বলা আছে সাধারণ জীবনযাপন প্রণালীর কথা, তেমনি তার যে সৃজনী ক্ষমতা কিংবা ব্যবহারিক জীবনের যে পথ চলা, সেই পথ চলার যে নানা দিক, জীবনকে পরিচালনের জন্য যে সংগ্রাম, সবই কিন্তু কোনো না কোনো ভাবে আমরা এখানে তথ্য আকারে দেওয়ার চেষ্টা করেছি। যদিও অল্প বিস্তর তথ্য দেওয়ার সুযোগই আমাদের আছে, তারপরেও এগুলোর বিষয় কেন্দ্রিক আলোচনা তোমরা বইয়ে দেখে নেবে। এখানে পাণ্ডু রাজার ডিবিতে প্রাপ্ত কয়েকটি নিদর্শন দেওয়া আছে। এই নিদর্শনগুলো আমি আগেও বলেছি বিভিন্ন জাদুঘরে রক্ষিত আছে, আর এগুলোকে সেই যুগের নিদর্শন রূপে নির্ণয় করবার জন্য নানা পরীক্ষা নিরীক্ষাও বৈজ্ঞানিকভাবেই করা হয়েছে। সেগুলো তাদের বেশি আগ্রহ আছে, অথবা দেশকে, আমাদের এই জাতিকে জানবার জন্য, বুঝবার জন্য যদি কারো মনে আগ্রহ জাগে, এবং আগ্রহ জাগাটাই উচিত এবং স্বাভাবিকও, তোমরা এগুলো জাদুঘরে পাবে। এছাড়া ইন্টারনেটের যুগে একটু সার্চ করলেই যুগের নাম যদি জানা থাকে, সময় জানা থাকে, তাহলে এই দেশ এবং পুরো পৃথিবীর সভ্যতার বিষয়ে তোমরা জানতে পারবে। এরপরে পাণ্ডু রাজার ডিবি দ্বিতীয় যুগ। পাণ্ডু রাজার ডিবির পরবর্তী যুগের মানুষ ব্যবহার করত লাল, কালো রঙের কষিপাত্র ও অন্যান্য দৃষ্টিনন্দন কলস, ভাণ্ড এবং তৈজসপত্র। এ যুগের মাটির হাঁড়িগুলো নানা রকম চিত্র সম্বলিত। আবারও একটু থামি, আমরা পঞ্চম অধ্যায়ে ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যখন আলোচনা করছিলাম, সংস্কৃতি কি, বাঙালির আদি সংস্কৃতির উপাদানগুলো কি, সেখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছে। তার মধ্যে খেয়াল করে দেখো, হাঁড়ি যেটি দৈনন্দিন ব্যবহার করে মানুষ, এই বঙ্গের মানুষ কতটা সৌন্দর্যপ্রিয়, কতটা রুচি সম্পন্ন ছিলেন, এই দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলোকে দৃষ্টিনন্দন করবার জন্য তারা আলাদাভাবে কাজ করেছেন। মনে করা হয় আদিম মানুষেরা, দেখানো হয় বিভিন্ন ইতিহাসে, বিশেষ করে বিদেশিরা যারা উন্নত সভ্যতার ধারক বাহক বলে নিজেদের দাবি করে, তারা অনেক সময় বলে থাকেন আমরা সাপখোপের দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ বন্য, তারা কেবল খায় বা খাওয়ার জন্য সংগ্রাম করে। এই যে পোড়ামাটির ফলকের কথা বলছি আমরা, বিভিন্ন অলংকারের কথা বলছি, বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের কথা বলছি, খেয়াল করে দেখো, শুধু খাওয়া পড়া নিয়ে অঞ্চলের মানুষ থাকেনি। আজকের আধুনিক যুগের আমরা যেভাবে জীবনযাপন করছি, রূপান্তর ঘটেছে আমাদের নানা রকমের, সেটা তো আমরা সূত্র অনুযায়ী পেয়েছি। দেখো, সংস্কৃতির রূপান্তর কিংবা ইতিহাসের রূপান্তর নিয়ে যে আমরা আলোচনা করলাম গত অধ্যায়ে, 5 নম্বর অধ্যায়ে, সেই বিবর্তনের বা রূপান্তরের ধারায় এই জিনিসগুলোর নাম আমরা পাচ্ছি। সুতরাং আমরা শুরু থেকেই এই অঞ্চলের মানুষ ছিলাম বিশিষ্ট সংস্কৃতির ধারক বাহক। আমরা আধুনিক সভ্যতার মানুষ যেমন করে চিন্তা করে, আমাদের চিন্তার ধারা তেমনই ছিল, যার কারণে আমরা এখন গৌরব করে বলি আমরা বাঙালি। বাঙালির ঐতিহ্য হাজার হাজার বছর আগেই আমরা সভ্যভাবে সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতাম, এবং সেই জীবন যাপনে আমরা ছিলাম রুচিবান, সংস্কৃতিবান, বিশ্ব নাগরিক হয়েই। সেসব কথাই আমরা
যখন গৌরবের সাথে, যখন সত্যিভাবে নিজেকে উপলব্ধি করাতে চাই, ঠিক তখনই প্রয়োজন পড়ে অতীত ইতিহাস ঘেঁটে দেখা। এই অতীত ইতিহাস ঘেঁটে দেখতে গিয়েই এসব আলোচনার সূত্রপাত। তো যাই হোক, ফিরছি আবারও আলোচনায়। কথা হচ্ছিল এ যুগের মাটির হাড়িগুলো নানা রকম চিত্র সম্বলিত কোন যুগের? পাণ্ডু রাজার ডিবির দ্বিতীয় যুগের কথা বলছিলাম। মাটির পাত্র ছাড়াও ছুরিকা, হাড়ের আয়ত, তামার অলংকার, পোড়ামাটির তকলি এবং শিমুল তুলার সূক্ষ্ম বস্ত্র। তৃতীয় যুগে পাওয়া গেছে নবাশ্বর কুড়াল, লোহার হাতিয়ার, কালো রঙের সুন্দর সুন্দর মাটির পাত্র। আবারও প্রিয় শিক্ষার্থী, একটু থামতেই হয়। এছাড়াও কি আর কোনো সাংস্কৃতিক উপাদান আমাদের ছিল না? হয়তো ছিল, কিন্তু সেই এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। এগুলোর উপাদান আমরা হাতে এখনো ধরতে পারি, ছুঁতে পারি। তাই এগুলোর যে সয়েল টেস্ট, এগুলোর টেস্ট করবার, এগুলোকে পরীক্ষা করবার আলাদা পদ্ধতি আছে। সেই বৈজ্ঞানিক পদ্ধতিতেই সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এগুলো যে ওই সময়েরই তার প্রমাণ আমরা পেয়েছি, তার সেই সত্যের ভিত্তিতেই এই জিনিসগুলোর নাম উল্লেখ করছি। মনে হতে পারে এগুলো তো এখনকারই জিনিস, এই অলংকার আমরা এখনো করছি, সুতরাং এখন দেখেই এগুলোর নাম লিখছি। ব্যাপারটি তেমন নয়। তৃতীয় যুগে পাওয়া গেছে নবশ্বর কুড়াল, লোহার হাতিয়ার, কালো রঙের সুন্দর সুন্দর মাটির পাত্র। তাছাড়া লোহার ঢালাই করার চুল্লিও এর সময় পাওয়া গেছে। অর্থাৎ আমরা যে এগুলো কোথাও থেকে আনছি কিনা, এগুলো কোথাও থেকে ধার করে এনেছি বা কিনে এনেছি কিনা, যেহেতু আমাদের বাণিজ্য তখনও চলতো, আমরা অন্য জায়গা থেকে ধার করে আনবো কিনা। কিন্তু না, আমরা যে নির্মাতাও ছিলাম তার প্রমাণ কিন্তু এই চুল্লি দিয়ে আমরা পাই। একাধিকবার অগ্নিকাণ্ড পাণ্ডু রাজার দেবী দ্বিতীয় যুগে ঘটেছিল বলে ঐতিহাসিকগণ ধারণা করেন। এখানে মানুষের বসবাস আরম্ভ হয় অনেক পরে, চতুর্থ বা ঐতিহাসিক পর্বে, মৌর্য শাসনকালে। পাণ্ডু রাজার দেবী গৌরবময় ছিল দ্বিতীয় যুগে। এটি তামাস্য যুগ বলে পরিচিত ছিল। তাদের বাণিজ্য পণ্য সম্ভারের মধ্যে ছিল হাতির দাঁত, মশলা, তুলা, বস্ত্র, স্বর্ণ, রৌপ্য, তাম্র এবং হীরক। গুড়ও সম্ভবত বাণিজ্য পণ্য হিসেবে গুরুত্ব পেয়েছিল, কারণ পরবর্তীকালে এখানকার গুড় ও শর্করা রোম সাম্রাজ্যে বিশেষভাবে গুরুত্ব পায়। এরপরে আমরা যে শুরু করেছিলাম ওখানে ব্যবসা বাণিজ্যের কথা, তো সেই সময়ে কোথায় কিভাবে ব্যবসা বাণিজ্যের আমরা তথ্য পাই সেটি সহ জানাচ্ছি। প্রাগৈতিহাসিক যুগের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কিছু তথ্য। পাণ্ডু রাজার দেবীর দ্বিতীয় যুগে বাঙালিরা বাণিজ্য করত দেশে বিদেশে। আবার ক্রিট দেশের লোকেরাও এখানে আসতো বাণিজ্য করার উদ্দেশ্যে। তারা উপনিবেশ স্থাপনের জন্য এদেশে এসেছিল। নেভি প্লাস গ্রন্থে এই অঞ্চলে অবাঙালিদের উপনিবেশ প্রতিষ্ঠার কথা বর্ণিত আছে। ভেলেরিয়াস প্লাকার্সের আর্গন্টিকা গ্রন্থে গঙ্গা রেডি দেশের বাঙালিদের বীরত্বের কথা আছে। এ বাঙালি বীরেরা 1500 খ্রিস্টপূর্বাব্দে কৃষ্ণ সাগরের উপকূলে কলচিয়ান ও জেসনের অনুগামীদের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। মহাকবি ভার্জিন রচিত কাব্যেও এর বর্ণনা আছে। 3500 বছর পূর্বে বাংলার অধিবাসীরা ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিশেষভাবে পরিচিত লাভ করেছিলেন। অন্যদিকে একথাও বলা যায় যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষদেরও উপনিবেশ ছিল এদেশে। দুই দেশের বণিকদের মধ্যে বিবাহজনিত সম্পর্ক গড়ে উঠেছিল বলে অনুমান করা হয়। চেহারা দেখে মনে হয় বাংলার বণিক সম্প্রদায় তাদেরই বংশীয়। এই তথ্যটি আমরা পেয়েছি অতুল সুরের বইয়ে। এই বণিকরা ঋগ্বেদে পণি নামে পরিচিত ছিল। পণ্ডিতদের ধারণা বণিক এবং পণ্য এসব শব্দের উদ্ভব এই পণি শব্দ থেকেই। তাছাড়া শ্রেষ্ঠী শব্দের উদ্ভব হয়েছে আলপীয় অসুরদের হট্টি হিট্টি থেকে। এই যে আলপীয় কারা, এটি আমাদের বাঙালি জাতির নৃতাত্ত্বিক যে ইতিহাস, সেখানে আমরা এই শব্দগুলো পাবো। প্রিয় শিক্ষার্থী, আমাদের তথ্যগুলো দেবার সাথে সাথে প্রয়াস আছে যে কোথা থেকে তথ্যগুলো নেওয়া আছে। তোমরাও কোথাও কথা বলবার সময় কিংবা উত্তর লিখবার সময়
কোন তথ্যটি কোথা থেকে নেওয়া সেগুলো অবশ্যই সূত্র উল্লেখ করবে। আমাদের সময়ের সংক্ষিপ্ততায় বা একটি নির্ধারিত ক্লাসে একটি বিষয়কে উল্লেখ করবার সময় অনেক সময় সব তথ্যর যে উৎস বলা হয় না, কিন্তু অবশ্যই এই তথ্যগুলো কোথাও না কোথাও থেকে নেওয়া, এবং সেটি একদম কোনো অদৃশ্য বিষয় থেকেও নয়। আমরা কিন্তু প্রত্যেকটি অধ্যায় পড়বার সময় সবশেষে সহায়ক গ্রন্থের তালিকা দিয়ে থাকি, ওই গ্রন্থের ভেতর থেকেই কিন্তু এই তথ্যগুলো আমরা নিয়েছি। এখন শুধু কি তথ্যের জন্যই নিয়েছি, শুধু কি তথ্যের জন্যই পড়ি? না, আসলে যখন পড়ি তখন কিন্তু আলোড়িত হই, তখন সাহসে বুক বাঁধি যে আমরা এমন এক গৌরবময় দেশের মানুষ, হ্যাঁ, গৌরবের অধিকারী জাতির সন্তান, যে আমরা প্রাচীন কাল থেকেই, প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমাদের সংস্কৃতি, আমাদের জীবনযাপনে ছিল আলাদা বৈশিষ্ট্য এবং আলাদা রকমের চিহ্নিত করবার মতো নানা বিষয় আছে। আমরা ফিরছি আরেকটি বিষয়ে। বিষয় মানে হচ্ছে সংস্কৃতির সমন্বয়। যেহেতু আমরা দেশে বিদেশে গিয়েছি, আমরা প্রাগৈতিহাসিক যুগের পরিচয় দিচ্ছি, সেক্ষেত্রে উপাদান ধরে ধরে কথা বলতে আমাদের হয়। সংস্কৃতি কি, সংস্কৃতির বিবর্তন কি করে হয়, সেসব বিষয়ে তাত্ত্বিক আলোচনা আমরা গত অধ্যায়ে বা 5 নম্বর অধ্যায়ে পড়েছি। তো তারই সূত্র ধরে আমাদের প্রাগৈতিহাসিক যুগে সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছিল, বা এই সমন্বয়ের কথা আমরা কোথা থেকেই বা পেলাম, সেসবের অল্প একটু আলোচনা আমরা এই অংশটিতে পড়ব। এখন একে অপরের সাথে মেলামেশা করার কারণে রাঢ় দেশের সংস্কৃতির সাথে ক্রিট দেশের সংস্কৃতির মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হয়। এ উজ্জ্বল দৃষ্টান্ত উভয় দেশেরই মাতৃদেবীর সাথে সিংহের সম্পর্ক দেখে আমরা নির্ণয় করতে পারি। তাছাড়া উভয় দেশের রূপকথার মধ্যেও মিল খুঁজে পাওয়া যায়, উভয় দেশের লিপির মধ্যেও সাদৃশ্য রয়েছে। বর্তমান বাংলায় আলপীয় নরগোষ্ঠীর অনেক মানুষ দেখা যায়, যা ওই সময়ের ঐতিহ্য বহন করে। পরবর্তীকালের সাহিত্য এর প্রমাণ রয়েছে। এতে দেখা যায় বাংলাদেশকে তারা অসুর বলে বর্ণনা করেছেন। মহাভারত ও পুরাণ অনুযায়ী অসুর রাজ বলির ক্ষেত্রজ সন্তান ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র, সূক্ষ্ম। অসুররা শিরস্ক জাতি, এ অঞ্চল শিরস্ক জাতিরই বিচরণ ক্ষেত্র ছিল। দ্রাবিড়ই হোক আর আর্য ভাষাভাষী অসুরই হোক, এরা ভারতের আদিম অধিবাসীদের সাথে কিভাবে মিশে গিয়েছিলেন তার ইতিহাস যথাযথ জানা যায় না। তারপরে অনুমান করা হয় যে বাণিজ্য এবং বৈবাহিক সূত্রেই এ মিশ্রণ ঘটেছিল। এদেশে নর্ডিক ও বৈদিক আর্যরা এসেছিল ধর্মধ্বজী যোদ্ধা হিসেবে, বণিক কিংবা বিজিত জাতি হিসেবে নয়। সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছিল তার তথ্য জানবার পরেই আমরা যাব আবারও প্রাগৈতিহাসিক যুগের একটি অধ্যায় মহাভারতের যুগ বলে খ্যাত, সেখানে পাণ্ডুরাজার ডিবি প্রসঙ্গে আসে মহাভারতের ঘটনাসমূহ। পঞ্চপাণ্ডব দীর্ঘদিন বাংলার বীরভূম জেলার এক চক্রা নগরে বাস করেছে। দেখো, ভাবতেই কেমন রোমাঞ্চ লাগে যখন রামায়ণ মহাভারতের কাহিনী শুনি বা ঘটনা পড়ি বা ওই সব স্থানের নাম পাই, মনে হয় এগুলো রূপকথার গল্প, এগুলো হয়তো কোনো কবির কল্পিত কোনো রচনা। কিন্তু দেখো, সেই নামগুলো, সেই জায়গাগুলো কিন্তু এখনো আমরা জানি, এখনো আমাদের আছে, সেগুলোরই নাম দেওয়া হচ্ছে। অজয় নদের তীরে যেখানে পাণ্ডুরাজার ডিবি, তার পাশে পাণ্ডবদের স্মৃতিচিহ্ন রয়েছে নানা জায়গায়। ভীমেশ্বরে আছে ভীমের প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ, পাণ্ডবেশ্বরেও এরকম লিঙ্গ আছে। সম্ভবত ভারতবংশীয় শাসকদের আবির্ভাব ঘটেছিল পূর্ব ভারতে। পাণিনি এবং পতঞ্জলি ভারতের প্রাচ্য দেশীয় বলে অভিহিত করেছিলেন। মহাভারতের আদি পর্ব থেকে জানা যায়
ভারত বংশীয় রাজা দুষ্মন্তের এক পূর্বপুরুষ অরিহ অঙ্গদেশের এক কন্যাকে বিবাহ করেছিলেন। মহাভারতের আদি পর্বে বর্ণিত যতু গৃহদাহের পর পাণ্ডবদের পলায়নের কাহিনী এ তত্ত্বকে সমর্থন করে। এরপরে আমরা জানবো সিন্ধু সভ্যতা বিষয়ে। সিন্ধু সভ্যতার কথা আমরা আসলে এই অধ্যায়েই, এই আলোচনার ক্ষেত্রে একটুখানি বলেছি, সেটি ছিল অন্য প্রসঙ্গ। এবার আর এক প্রসঙ্গে যাব। ঐতিহাসিকদের অনেকের ধারণা সিন্ধু সভ্যতার অপমৃত্যু ঘটেছিল এবং তার জন্য দায়ী ছিল বন্যা, মহামারী, ভূমিকম্প এবং বহিরাক্রমণ। কিন্তু প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনার পর সেখানে পাওয়া গেছে প্রচুর নিদর্শন। সে নিদর্শনের আলোকেই বলা যায় সিন্ধু সভ্যতার বিলুপ্তি ঘটেনি বা অপমৃত্যু হয়নি। অনেক প্রতিকূলতা সত্ত্বেও সিন্ধু সভ্যতা টিকেছিল হিন্দু সভ্যতার ভেতর। সভ্যতা বিষয়ে যাদের জানবার অধিক আগ্রহ আছে, তোমরা দেখবে সিন্ধু সভ্যতা কতটা ঐশ্বর্যের ছিল। পৃথিবীর গুরুত্বপূর্ণ 10টি সভ্যতার মধ্যে এটি, এবং সেটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। কেন সেই সভ্যতা টিকে নেই, এই দুঃখবোধ থেকেই হয়তো আমরা সেই সভ্যতার অনুসন্ধানে যাই। সেখানে গিয়ে নানা ঐতিহাসিক হয়তো এই সভ্যতা বিলুপ্তির নানা কারণ বলেছিল, কিন্তু আমাদের এখনকার গবেষকগণ মূলত জানিয়েছেন যে এটি মানুষের দোষে ঘটেনি, প্রাকৃতিক বিপর্যয়ের ফলেই আসলে এই সভ্যতা বিলুপ্ত ঘটেছিল। প্রিয় শিক্ষার্থী, বস্তুতপক্ষে মানুষের সৃষ্ট যে অপরাধগুলো বা সভ্যতা ধ্বংসের বিষয়গুলো আমরা সমর্থন করি না। তাই যখন কোনো ধ্বংসের কথা আসে, কোনো বড় কিছু ভালো কিছু নিশ্চিহ্ন হবার কথা আসে, তখন স্বভাবতই চিন্তা জাগে এটিকে মানুষের দোষ ছিল কিনা। এই মানুষের দোষ খোঁজার, মানুষের হিংস্রতাকে খোঁজার প্রয়াসটাই তো মানবিকতার লক্ষণ। আমরা চাই না মানুষের মধ্য দিয়ে কোনো সৃষ্টির ধ্বংস হোক। এটি আমাদের এই সভ্যতাই শেখায়। ভারতবর্ষীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কাছ থেকেই আমরা এই শিক্ষা পেয়ে থাকি। সে কারণেই তো বলা হয় পৃথিবীতে যে কটি সভ্য সংস্কৃতি রয়েছে, সুন্দর সংস্কৃতি রয়েছে, মানবিক সংস্কৃতির ধারা রয়েছে, তা ভারতবর্ষে প্রাচীন যুগ থেকে, ঐতিহাসিক যুগ থেকে, প্রাগৈতিহাসিক যুগ থেকেই বর্তমান। প্রিয় শিক্ষার্থী, আমরা আছি প্রাচীন যুগের নয়, প্রাগৈতিহাসিক যুগের পরিচয়ে। প্রাগৈতিহাসিক যুগের পরিচয় দিতে গিয়ে কখনো আমরা স্থানের কথা বলছি, কখনো সময়ের কথা বলছি, কখনো উপাদানের কথা বলছি। তারই সূত্র ধরে কিন্তু বিশ্বাসের কথাও আমরা বলতে পারি। যে বিশ্বাসগুলো, যে আচরণগুলো এখনো বর্তমান আছে, অথবা এই ভারতবর্ষের কোথাও বর্তমান আছে, সেগুলোর চিহ্ন যদি সে সময় পাই, তো কেন নয়, কেন আমরা সেগুলোকে সূত্রবদ্ধ করব না। এমনই কিছু বিশ্বাসের কথা, এমনই কিছু আচরিত, আচরণযোগ্য বিশ্বাসের কথা আমরা এখানে জানবো। যেমন সিন্ধু সভ্যতার বড় বৈশিষ্ট্য হলো মাতৃদেবী বা আদি শিবের পূজা। ভারতের অন্যান্য প্রদেশের তুলনায় বাংলাদেশেই মাতৃদেবীর পূজা বেশি প্রচলিত। এটি মহেঞ্জোদারো হরপ্পার যুগ থেকে চলে এসেছে। তামার যুগে মাতৃদেবী কুমারী হিসেবে পূজিত হলেও তার কর্তা ছিল। এর গতি প্রকৃতি মহেঞ্জোদারোতে আছে। শিব যে প্রাগার্য দেবতা, সে কথা নির্দ্বিধায় বলা যায়। এর প্রমাণ বাংলায় শৈব ধর্মের প্রাধান্য। কথাটি বলবার মধ্যেই দেখো কিছু ইঙ্গিত লুকিয়ে আছে। হয়তো শিবকে আর্য দেবতা হিসেবে কোনো কোনো গবেষক বা ঐতিহাসিক প্রমাণ করতে চান। তারই উত্তর হিসাবে কিন্তু বলা আছে কি কারণে শিব এই অঞ্চলের পূজিত দেবতা। এরপরে আসবো সুমেরু সভ্যতার কথায়। সিন্ধু সভ্যতার মতো সভ্যতা সুমেরেও গড়ে উঠেছিল। সুমেরের লোকেরা প্রাচ্য ভারত থেকে গিয়েছিল, এর প্রমাণ মাতৃপূজা। বাংলা ও সুমেরের মাতৃদেবীর কল্পনার মধ্যে অদ্ভুত মিল
পরিলক্ষিত হয়। বাঙালিরা যে কেবল মধ্য প্রতীচ্যে শক্তি পূজার বীজ বপন করেছিলেন তা নয়, তারা শক্তি পূজা ভূমধ্য সাগর পর্যন্ত বহন করে নিয়ে গিয়েছে। মহেঞ্জোদারোতে হস্তির প্রতিকৃতি পাওয়া গেছে। পালকাপ্য মুনি কর্তৃক হাতিকে বশীভূত করা হয়। কাজেই পালিত পশু হিসেবে হাতির আদি নিবাস বাংলাদেশে। মহেঞ্জোদারোর হাতির গতি প্রকৃতির সাথে প্রাচীন বাংলার পাঞ্চমার্কযুক্ত মুদ্রায় স্থান পাওয়া হাতির বিশেষ মিল রয়েছে। এরপরে আসবো আমরা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতার যে বিবর্তন ঘটেছিল সেরকম কিছু তথ্য জানবার অভিপ্রায়। প্রিয় শিক্ষার্থী, পঞ্চম অধ্যায়ে তোমরা জেনেছ যে আমাদের সংস্কৃতির বিবর্তন ঘটে, ইতিহাসের বিবর্তন ঘটে। তার কারণ কি? সেখানে কারণ হিসেবে আমরা দেখেছি বা আমরা বুঝি যে অনেক সময় আমাদের কিছু হারিয়ে গেছে বা ভালো কিছু আমরা খুঁজে পাই না, তখন সেটা নিয়ে হতাশ হয়ে পড়ি বা খুঁজবার চেষ্টা করি। আসলে তারপরে পরে আমরা দেখব যে আমাদের আচরণের মধ্যে, আমাদের ব্যবহারের মধ্যে, কিংবা আমাদের ব্যবহৃত যে সাংস্কৃতিক বা ব্যবহারযোগ্য উপাদান সেগুলিরই হয়তো অন্য কোনো আকার আমরা পাই। এই অন্য কোনো আকারের ব্যবহারকেই আমরা রূপান্তর বলি। তো এই রূপান্তরই অন্য অর্থে বিবর্তন শব্দটির ধারক বা বিবর্তন শব্দটির পরিচয় হিসাবে আমরা নিতে পারি। বাঙালির প্রাগৈতিহাসিক সভ্যতার বিবর্তন সেটি দীর্ঘ সময়ের দীর্ঘ প্রামাণিক দালিলিক বিষয়, কিন্তু আমরা কেবলমাত্র কিছুটা ধারণা দিচ্ছি মাত্র। মধ্যপ্রাচ্যে এবং থাইল্যান্ডে যেমন নবপলীয় সভ্যতার সূত্রপাত হয়েছিল, তেমনি ভারতেও এই সভ্যতা আলাদাভাবে উদ্ভূত হয়েছিল। এখানেই শেষ নয়, প্রত্নপলীয় সভ্যতা থেকে নবপলীয় সভ্যতা পর্যন্ত সাংস্কৃতিক বিবর্তনও লক্ষ্য করা যায়। আবারও একটু থামতে হয়। নবপলীয়, প্রত্নপলীয় এই শব্দগুলোর আলাদা ব্যাখ্যা আছে, আলাদা সময়কাল আছে। এগুলো আমরা বাঙালির প্রাগৈতিহাসিক যে আলাদা আরো বিষয় আছে, সাংস্কৃতিক বিষয় আছে, জাতি গঠনের বিষয় আছে, কোনো না কোনো জায়গায় এগুলোর ব্যাখ্যাও দেওয়া আছে। এ ধারাবাহিকতা বাংলাতেও পরিদৃষ্ট হয়। প্রত্নপলীয় সভ্যতার নিদর্শন বাংলার নানা স্থানে পাওয়া গেছে। বাঁকুড়া জেলার শুশুনিয়া থেকে জীবের ভস্মীভূত কঙ্কালাস্থি পাওয়া গেছে। এগুলো প্লাইস্টোসিন যুগের, অর্থাৎ সে যুগে পৃথিবীতে প্রথম মানবের আবির্ভাব ঘটেছিল। একটি শব্দকে তোমাদের আমি একটু খেয়াল করতে বলবো। পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর অন্যান্য জায়গায় যখন ঘটেছিল তখন আমাদের এই ভারতবর্ষেও ঘটেছিল। সুতরাং আমরা কারো থেকে পিছিয়ে নই। প্রচলিত মতে মানবের বিবর্তন ঘটেছে পূর্বতন নরাকার প্রাণী থেকে। এ নরাকার জীবের নিদর্শন পাওয়া গেছে এশিয়ার 3টি স্থানে। তার মধ্যবর্তী স্থান অর্থাৎ বাংলাতেই সেসব জীবের বিচরণ ছিল। শুরুতেই আমি বলেছিলাম যে বাংলাদেশকে বা এই দক্ষিণ এশিয়াকে অনেকে মনে করত যে এটা 2000 বছর আগের মাত্র পলিভূমি গড়ে ওঠা। তো সেই ধারণা যে ভুল, এ কথাই আবার আমরা এই তথ্যের মধ্যে পাই। যখন আমি হয়তো এখানে একে দেখাতে পারলে ভালো হতো, এই দক্ষিণ এশিয়ার 3 দিকে যখন মানুষের বিচরণের আমরা প্রমাণ পাই, তখন তার মধ্যখানে হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশেও বিভিন্ন অঞ্চলে সেই সময়ে মানুষ ছিল। তাহলে হাজার নয় আমাদের সভ্যতার ইতিহাস, লক্ষ লক্ষ বছর আগেও আমাদের এখানে মানুষের বিচরণ ছিল। এই কথাই এখানে বলার চেষ্টা করা হচ্ছে। সমতটে পাওয়া মানব চোয়ালের ভস্মীভূত অনেক নরকঙ্কাল পাওয়া গেছে। সমতট কথাটি নিশ্চয়ই মনে পড়ছে। এটি কোথায়? আমরা বলেছিলাম প্রাচীন বাংলার জনপদ যখন বলেছিলাম,
সমতট, বা আমরা আমাদের আজকের যে আলোচনা সেখানে প্রথমে আমি একটি মানচিত্র ব্যবহার করেছি। সে মানচিত্র তোমরা খেয়াল করে দেখবে। সমতট অঞ্চল মানে কি? সিলেট, চট্টগ্রামের বিভিন্ন অংশ। তাহলে এই অঞ্চলে পাওয়া মানুষের চোয়াল পাওয়া গেছে। আমরা নৃতত্ত্ব বিষয়ে যখন পড়বো তখন আমরা জানবো যে মানুষের ইতিহাস তৈরির ক্ষেত্রে নৃতাত্ত্বিক বিদ্যায় কোন কোন উপাদানগুলো মানব শরীরের ব্যবহার করা হয়, তার বিস্তারিত তথ্য এখানে আমরা সেই চোয়ালের কথা বলছি। এই চোয়াল দেখে আমরা বুঝতে পারি যে এই অঞ্চলে মানুষ ছিল। এ পর্যন্ত প্রাপ্ত প্রকৃত জীব মানবের বশীভূত নরকঙ্কালের মধ্যে এগুলোই সবচেয়ে বেশি পুরাতন। অর্থাৎ আমরা যে আমাদের প্রাচীনত্ব, এই অঞ্চলে মানুষের বসবাসের প্রাচীন কিছু আবিষ্কারের জন্য বা ইতিহাস রচনার জন্য যে কঙ্কাল ব্যবহার করি, সেই কঙ্কালের যে সবচেয়ে প্রাচীন কঙ্কাল এই সমতট অঞ্চলে পাওয়ার কথা আমরা জানি বা গবেষকরা এটি জানিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমরা পাঠ শেষ করলাম। পাঠ শেষ নয়, আসলে এই পাঠের মধ্য দিয়ে আমি আমাদের প্রাগৈতিহাসিক বাঙালির যে পরিচয় সেটি কেবলমাত্র তথ্য আকারে বলবার চেষ্টা করেছি। সেখানে পাঠের রীতি ছিল, সেই পাঠ থেকে আমাদের কিছু বিষয় একটু বেশি করে মনে রাখতে হবে। আসলে প্রশ্ন বলতে তো তাই, কিন্তু পুরো পাঠটিতে যত প্রশ্ন হওয়ার কথা সবগুলো এখানে নিশ্চয়ই নেই। আমি কয়েক ধরনের প্রশ্নের কথা শুধু এখানে উল্লেখ করছি। যেমন প্রাগৈতিহাসিক কাল কি, প্রাগৈতিহাসিক অনুষ্ঠানগুলো কি কি। এই প্রাগৈতিহাসিক অনুষ্ঠানের কথা আসলে আমার এই আলোচনায় আমি এতক্ষণ ধরে যা পড়লাম হয়তো আসেনি, কিন্তু আমরা যখন এই যুগের কথা জানবো, তোমরা যে পাঠ্যপুস্তকগুলো পড়বে, বইগুলো পড়বে, তখন এগুলো আছে। কিন্তু আমি আগেও বলেছি যে সব আলোচনা একটি অধ্যায়ে নাই। যেমন বাঙালির প্রাগৈতিহাসিক অনুষ্ঠান বিষয়ে আলাদা একটি অধ্যায় আছে, সেখানে তোমরা পাবে। আমি ধরনের জন্য এই প্রশ্নগুলো দিয়েছি যে এই অধ্যায় থেকে আমরা তো সংক্ষেপ করে এখানে আলোচনা করেছি, বিস্তারিত পড়তে গেলে এই প্রসঙ্গগুলো আসবে। যেহেতু আমরা প্রাগৈতিহাসিক যুগের মানুষের পরিচয় দিচ্ছি, প্রাগৈতিহাসিক যুগের পরিচয় দিচ্ছি, যুগের পরিচয় দিতে গেলে তো সব প্রসঙ্গই আসবে। অর্থাৎ একটি জীবনে যা ঘটনা প্রবাহ, জীবন যাপনের রীতি পদ্ধতি সবই তো আসবে। তো তাহলে এই অধ্যায় থেকে কাল সংক্রান্ত প্রশ্ন আসতে পারে, তারপরে এই অঞ্চলের মানুষের আচরণ ধর্ম বিষয়ক প্রশ্ন আসতে পারে, তারপরে তাদের বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসতে পারে, যেমন টোটেম অনুষ্ঠান কি। আমরা টোটেম অনুষ্ঠানের কথা আবারও পরে বলবো। নব্যপ্রস্তর যুগ কি, অর্থাৎ নব্যপ্রস্তর যুগ মানে কি এক কথায় এটা বলা যায় না। এখানে অনেক বৈশিষ্ট্য আছে, এটা সময় কাল আছে, এখানে কোন তথ্যের ভিত্তিতে এটাকে যুগ, এই যুগে নির্ণীত করা হচ্ছে সেই তথ্য আছে। কিন্তু 1 নম্বরের প্রশ্নের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যকেই দিতে হবে, যেমন যে যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে, তা আমাদেরকে বলা হয় যাযাবর জাতি। আদিতে আমাদের কোনো ঘর বাড়ি ছিল না। তারপরে তাহলে গুরুত্বপূর্ণ নয় কি এই যুগটি? তার মানে কি? আমরা যদি একটু নিজেকে প্রশ্ন করি যে আমরা কবে থেকে ঘর বাড়িতে থাকা শুরু করেছি? পৃথিবীর সব দেশের মানুষই কিন্তু আগে বনে জঙ্গলে বাস করতো, আস্তে আস্তে তারা সভ্যতার সন্ধান করেছে বা সভ্যতা তৈরি করেছে। প্রশ্ন আসে সভ্যতা কি? সভ্যতা মানে হচ্ছে একটি মানুষ স্থিরভাবে একইভাবে তার যে মৌলিক চাহিদা জীবনযাপনের সবগুলো সে পাবে, এবং একটি নির্দিষ্ট তার আবাসভূমি থাকবে। যাই হোক, এগুলো আমরা রাষ্ট্র সম্পর্কিত ধারণা, সমাজ সম্পর্কিত ধারণা নানা জায়গায় আলোচনা করেছি। তাম্রযুগ কি? তার উত্তর হলো তামার ব্যবহার ও বাণিজ্য নির্ভর যুগকে তাম্রযুগ বলা হয়। তারপরে হচ্ছে তাম্রযুগে মানুষের জীবিকার প্রধান উৎস কি ছিল? বাণিজ্য। সেগুলি আমরা আলোচনায় অল্প বিস্তর বলেছি। এরপরে আমরা আর একটু বিস্তারিত ভাবে যদি জানতে চাই খ বিভাগের প্রশ্ন উত্তরগুলোতে, এখানে প্রাগৈতিহাসিক কাল বলতে কি বুঝো? লক্ষ্য করে দাও, কি বুঝো মানে এখানে একটু তথ্যের সম্ভার বেশি থাকবে।
নব্যপ্রস্তর যুগের সংক্ষিপ্ত পরিচয় দাও, তাম্র যুগের পরিচয় দাও, পাণ্ডু রাজা দেবীর পরিচয় দাও, মহাভারতের যুগ বলতে কি বোঝো, প্রাগৈতিহাসিক সভ্যতার বিবর্তন সম্পর্কে তোমার মতামত দাও। এগুলো হলো 4 নম্বরের জন্য তোমরা যে পরীক্ষা পদ্ধতির কথা আমরা আসলে আগেও বলেছি, তারপরে একটু মনে করিয়ে দেই। এগুলো লিখবার সময় আমরা যে স্লাইডে যে তথ্যগুলো ব্যবহার করেছি সেগুলোই মোটামুটি চলে, কিন্তু বড় করে লিখবার জন্য আরো অনেক তথ্য আছে, সেগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। এরপরে গ বিভাগ অর্থাৎ রচনামূলক প্রশ্ন 10 নম্বরের উত্তর, যেহেতু এই উত্তরগুলো লিখবার বিষয় আমরা আগেও বলেছি আবারও বলছি, এখানে বিস্তারিত লিখবার ক্ষেত্রে একটি বিষয় সম্পর্কে যা যা প্রসঙ্গ থাকে সবগুলোই আলোচনা হবে। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, বড় প্রশ্নগুলোর উত্তর লিখবার সময় অবশ্যই তথ্য উপাত্তের উৎস উল্লেখ খুবই জরুরি। হয়তো ছোট প্রশ্নের উত্তরে আমরা বৈশিষ্ট্যের কথা বলে তথ্যগুলো দিয়েই বেরিয়ে যেতে পারি, কিন্তু অবশ্যই ওই তথ্যগুলো না উল্লেখ করলেও চলে, যেহেতু 1 পৃষ্ঠায় বা 2 পৃষ্ঠায় লেখা শেষ করতে হবে। আর এখানে 10 নম্বর, সেই ক্ষেত্রে এখানে বিস্তারিত বিবরণ এবং যুক্তি বুদ্ধিরও ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেটা পড়লাম সে বিষয় সংক্রান্ত আলোচনা শুনে এই পাঠটি থেকে বরাবরের মতোই আমি আবার তোমাদের বলবো, তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। অ্যাসাইনমেন্ট তৈরি করে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের দেখিয়ে নেবে, কারণ শিক্ষকরা নানা বিষয়ে আরো বেশি তথ্য জানতে পারেন। এখন ইন্টারনেটের যুগে বা কারো গবেষণা বিষয়ক গবেষণায় আগ্রহ থাকার কারণে ব্যক্তিগত তথ্য ভান্ডার অনেক সমৃদ্ধ হতে পারে, সেগুলো তোমরা জানবে। আর বরাবরের মতোই আমি যেটি বলবো, শুধুমাত্র পরীক্ষার খাতার জন্য নয়, আমাদের নিজেদের অস্তিত্বের কথা, নিজেদের জাতির কথা, নিজেদের সম্মানের কথা, সাহসের কথা সবই কিন্তু আমাদের পরোক্ষভাবে এখানে ইতিহাস জানতে জানতেই ভেতরে আলোড়িত হয়। সেটি আমাদের জন্য বেশি জরুরি। এই ইতিহাস বা এই তথ্য শুধু তুমি জানলেই নয়, অন্যকেও জানাতে হবে, যাতে করে আমরা একটি প্রাজ্ঞ জাতির সন্তান হিসেবে নিজেকে প্রাজ্ঞ করে তুলি। প্রাজ্ঞ শব্দটি ব্যবহার করলাম এই জন্য যে একজন মানুষ তার নিজের সম্পর্কে জানবে এবং জেনে বুঝে চলবে। আর জেনে বুঝে চলবার জন্য অতীত ঐতিহ্য, অতীতের যে সম্মানীয় বিষয় সেগুলো নিজের ভেতরে ধারণ করতে হবে। তাহলে প্রকৃত মানুষ রূপে, শিক্ষিত মানুষ রূপে, সংস্কৃতিবান মানুষ রূপে, মানবিক মানুষ রূপে আমরা পৃথিবীতে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রাখতে পারবো, এবং যে জীবন পরিচালন করব সেই জীবনে এইসব তথ্যের সমাবেশ আমাদেরকে পথ চলতে সাহায্য করবে। তো শেষ করব আজ। শেষ করবার আগে বরাবরের মতোই একটু জানিয়ে দিই একটু কয়েকটি গ্রন্থের পরিচিতি। গ্রন্থগুলোর মধ্যে বাঙালির ইতিহাস আদিপর্ব তো আগেই বলেছি, আমাদের এই বইটি আমাদের এই পাঠ্য বিষয়টি পড়বার জন্য সব অধ্যায়ের প্রয়োজন। তারপরে মানচিত্র ব্যবহার করেছি একটি বই থেকে, ইতিপূর্বেও আমরা বিশেষ করে আমরা রাষ্ট্রীয় ইতিহাস কিংবা আমরা যে প্রাচীন বাংলার জনপদগুলো সম্পর্কে পড়েছি তখন একাধিক মানচিত্র ব্যবহার করেছিলাম। এ.কে.এম. শাহনওয়াজ ও মাসুদ ইমরান স্যারের বই থেকে, সেটি তোমরা দেখবে, মানচিত্র ধরে ধরে এলাকা চিনতে সুবিধা হয়। এরপরে এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বই ব্যবহার করা হয়েছে, যদিও আমাদের এটি বলা যায় কারিগরি এর কারণে বেশি চিত্র ব্যবহার করা হয় না, ভারী হয়ে যায় একটি ফাইল, তোমরা হয়তো মোবাইলে দেখতে বা স্ক্রিনে দেখতে কষ্ট হবে সে কারণে দেওয়া হয় না। কিন্তু আমাদের যে তথ্যগুলো ওখানে দিয়েছি সেগুলোর একাধিক আলোকচিত্র তোমরা বিভিন্ন জায়গায় পাবে। আমি আলোচনার সময় বলেছি তো কোন বইগুলোতে পাওয়া যাবে সেইগুলোই বলা, যেমন মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠানের এই গবেষণা কর্মটি মাত্র 2 বছর আগে বেরিয়েছে। এখানে ওয়ারি বটেশ্বর শেকড়ের সন্ধানে বইতে এই তথ্যগুলো আছে। এরপরে অতুল সুরের বইয়ের কথা তো আমি আলোচনার সময়ও বলেছিলাম, বাংলা বাঙালির বিবর্তন, আমাদের
মানে শিরোনামধারী যে অধ্যায়গুলো রয়েছে তার অনেকগুলো এখানে পাওয়া যাবে। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশের প্রত্ন সম্পদ, অর্থাৎ বাংলাদেশের কোথায় কোথায় কি কি প্রত্ন সম্পদ আছে সবগুলো এই বইয়ে দেওয়া আছে। এরপরে প্রাচ্য দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ আমরা এই অঞ্চলে কি কি ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে তার বেশ মোটা এই দুটো বই। এখানে শুধু প্রামাণ্য দলিল নয়, নানা চিত্রের ব্যবহার করা আছে। তোমরা অবশ্যই এগুলো দেখলে তোমাদের ভাবনা আরো গাঢ় হবে, আরো পোক্ত হবে, আরো বিশ্বাসযোগ্য হবে। তাই আমি বলবো বইগুলো পড়ে আরো তোমরা বিস্তারিত জানবে। এরপর আরেকটি বই বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। এই বইটিতে অল্প বিস্তর চিত্রের ব্যবহার আছে, কিন্তু এখানে দার্শনিক পটভূমি বা কোনো একটি সময়কে, তার যে স্বরূপ, তার যে বৈশিষ্ট্য, তার চিন্তা কাঠামো, এইগুলো নিয়ে ধারাবাহিকভাবে বলা আছে কোন যুগে কেমন করে আমাদের সাংস্কৃতিক বিবর্তন ঘটেছিল, এবং ইতিহাসের নানা অনুষঙ্গকে কেন্দ্র করেই এই বইয়ে আছে। এরপরে অতুল সুরের আরেকটি বই ভারতের নৃতাত্ত্বিক পরিচয়। আমরা তো জাতির নৃতাত্ত্বিক পরিচয় পেয়েছি, হ্যাঁ, বাঙালির বিবর্তন পেয়েছি, কিন্তু ভারতের নৃতাত্ত্বিক পরিচয় অর্থাৎ নৃতত্ত্ববিদ্যার মাধ্যমে যে ভারতবর্ষকে আমরা বা বিভিন্ন সময়ে চিহ্নিত করেছি তার ইতিহাস এখানে আছে। তো এই ছিল আমাদের আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই পাঠ তুমি আশা করি মননে ধারণ করে আগ্রহী হবে নিজের দেশ, নিজের জাতির সম্পর্কে জানতে, এবং গৌরব বোধ করবে যে কি গৌরবময় জাতির সন্তান তুমি। আমি তোমাকে পড়াতে পড়াতেই প্রতি মুহূর্তে আলোড়িত হচ্ছিলাম, প্রতিদিন হই। এত কিছু আমাদের, তখনই নিজের ভেতরে তৈরি হয় এত সম্পদশালী যে দেশ, এত গৌরবের অধিকারী যে জাতির সন্তান, তার কখনো বিনাশ নেই, তার কখনো পরাজয় নেই। আসুক নানা বিপর্যয়, আসুক বিদেশি শক্তির আক্রমণ, প্রাগৈতিহাসিক যুগ থেকেই সেগুলোকে প্রতিহত করতে পেরেছে আমাদের পূর্বপুরুষরা, আমরাও পারব। প্রাসঙ্গিকভাবে একটু স্মরণ করিয়েই দিতে চাই, চলছে মহামারী। এই মহামারীর কাল কাটানোর কথা আমরা প্রতিটি লেকচারের শেষেই একটু স্মরণ করি। সময়কে তো অতিক্রম করা যায় না, নিজের সময়কে চিনতে পারার মধ্যেই কিন্তু একজন মানুষের ইতিহাস বোধ থাকে। তো সেই সময়ের উপর ভিত্তি করে আবারও আমি প্রত্যাশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যদেরকেও সংস্কৃতিবান মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে মানতে সাহায্য করবে। ভালো থাকবে সকলে। ধন্যবাদ।